দর্শক, আমি জান্নাতুন নাইম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি মুক্তমঞ্চে। আমাদের এই অনুষ্ঠানের পৃষ্ঠপোষক ইস্পাহানী মির্জাপুর চা, এবং আজকে আমার সাথে অতিথি হিসাবে রয়েছেন সাবেক সংসদ সদস্য এবং বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান। জনাব নাজমুল হক প্রধান, আপনাকে স্বাগত এবং অসংখ্য ধন্যবাদ যে আজকে আমাদেরকে সময় দিচ্ছেন। কেমন আছেন আপনি? অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে, দর্শক শ্রোতাদেরকে। আছি ইনশাল্লাহ, মোটামুটি ভালোই আছি আর কি। একটু সহজ সরল প্রশ্ন দিয়ে আলোচনাটা শুরু করি, যদিও প্রশ্ন সহজ, উত্তরটা হয়তো জটিলই হবে। দেশের রাজনৈতিক পরিস্থিতি এখন কেমন মনে হচ্ছে আপনার কাছে? শুনেন, একটা বিষয় বলি। আসলে এটা আমি একটা কথা বলি আর কি, এটা উত্তর দিতে গিয়ে। সেটা হচ্ছে, যদি কোনো ব্যবসায়ীকে জিজ্ঞেস করেন, ভাই আপনার ব্যবসার অবস্থা কি, সে বল ভালো না। সবসময় সে একই উত্তর দেবে। আমি খেয়াল করেছি, আমি যত ব্যবসায়ীকে জিজ্ঞেস করেছি কেমন ব্যবসা, ততবারই বলেছে যে ভালো নাই। খুব রেয়ার আমার ধারণা যে পেয়েছি উত্তর যে ভালো আছে। ফলে রাজনীতিবিদ যারা, তাদের কাছে যদি রাজনীতি জিজ্ঞেস কেমন রাজনীতি, তাই না, সে নিশ্চয়ই ভালো আছে বলবে না। আসলেই কিন্তু আমরা ভালো নেই। আমি ওই ব্যবসায়ীর মতো করে বলতেছি না, আমরা ভালো নেই। ভালো নেই এই কারণে, দুর্ভাগ্য এই দেশটা কিন্তু আমাদের এই বাংলাদেশের এই জনপদ, এই যে হিমালয় থেকে সুন্দরবন হঠাৎ বাংলাদেশ, সুকান্তর ভাষা, এই বাংলাদেশটা কিন্তু প্র্যাকটিক্যালি আমাদের অনেক সংগ্রামের পর একটা দেশ, একটা ভূখণ্ড পেয়েছিলাম আমরা। দুর্ভাগ্যের বিষয় হচ্ছে, যারা নেতৃত্ব দিয়েছিলেন তারাই দেশটাকে আসলে ওইভাবে উপলব্ধি করতে পেরেছেন বলে আমার মনে হয় না। যার কারণে আমরা সেই যে ভোগান্তিটা আমরা এখনও ভুগছি। যেমন ধরুন, পাকিস্তানি শাসক যারা ছিল, তারা এই জনপদটাকে তারা তুচ্ছ তাচ্ছিল্য করে কোনো রকম একটা শাসন করতে চাইছিল। যার কারণে বলছে সেই সময় বঙ্গবন্ধু 54 সালে আমরা জিতছিলাম, কিন্তু আমরা বাঙালিরা পাকিস্তান পরিচালনা করতে পারি না। এটা সত্য বাস্তবতা। সংবিধানও 9 বছর লেগেছে পাকিস্তানের। অথচ আমাদের প্রতিবেশী ভারত, একদিন পর যার জন্ম 15ই আগস্ট, তাই না, তারা কিন্তু সংবিধান অল্প দিনের মধ্যে সংবিধান তৈরি করে ফেলছে। আর পাকিস্তানের সংবিধানের বিতর্ক জিন্না তো করতেই পারে নাই, পরে তো সেটা 9 বছর লাগছে, তাও টেকে নাই। 56 সনে সংবিধানটা হলেও টেকে নাই। এরপরে জানান আইয়ুব খানের সামরিক শাসন আসছে, সে সংবিধান করছে, তারপর তো একটা 69 আন্দোলন। এবং এই যে আন্দোলনের ধারাবাহিকতায় আমাদের এই যে একটা স্বাধীন বাংলাদেশ হলো, জয় বাংলা হলো, মুক্তিযুদ্ধ হলো, শেখ মুজিব থেকে বঙ্গবন্ধু হলেন, যাদের জনক হলেন। দুর্ভাগ্যের বিষয় হচ্ছে, ওই যে পাকিস্তানের ধারাটা যেটা ছিল, পাকিস্তানের ধারাটা, ওই যে জোর করে শাসন করার প্রবণতা, জনগণের মতামতকে তোয়াক্কা না করা, সেই ধারাটাই কিন্তু বহাল থাকলো। আপনি জানেন, দেশ স্বাধীনের পরে আমরা তো আওয়ামী লীগের সঙ্গে ছিলাম, মুক্তিযুদ্ধের সঙ্গে ছিলাম, সক্রিয় ছিলাম না, শুধু অংশগ্রহণ করেছি আমরা, সমস্ত ফোর্স। আমরা দেশ স্বাধীনের পরে বঙ্গবন্ধুর সঙ্গে থাকতে পারলাম না কেন? হ্যাঁ, অনেকে বলবে এদের মাথা গরম, ইয়ং ছিল এরা, হ্যাঁ এরা ওই কারণে এরা থাকতে পারে নাই, এরা বিপ্লব চেয়েছিল। হ্যাঁ, আমরা তো একটা গুণগত পরিবর্তন তো চেয়েছিলাম। এবং আমরা তো সেই সময় মুক্তিযুদ্ধকালীন সময় একটা প্রবাসী সরকার ছিল এবং একটা উপদেষ্টা পরিষদ ছিল, জানেন, সেখানটা মৌলানা ভাসানী ছিলেন, মনির সিং ছিলেন, হ্যাঁ, সেখানটা রাজনৈতিক শক্তিগুলি ছিলেন, অপরাপর শক্তিগুলি সবাই ছিলেন। কিন্তু দেশ স্বাধীনের পরে, সেইখানটায় দেশ স্বাধীনের পরে এসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দলীয় সরকার সৃষ্টি করার মধ্য দিয়ে যে ব্যত্যয়টা হলো, আমরা সেখানে দ্বিমত করেছিলাম। আমরা সেই সময় বলেছিলাম আমাদের যারা জাতীয় সরকার করেন, আমাদের কথা শোনেন নাই। উনি একটা সংসদীয় পদ্ধতি সরকার করবেন, একটা ভোটও করছিলেন, আপনি জানেন, সেই ভোটটাও সুষ্ঠুভাবে করতে পারেন নাই। 73 সালের ভোটে নির্বাচিত বিজয়ী প্রার্থী আপনার ন্যাপেরও দিয়ে জিতছিল, আমাদের বেশি না, এরকম গোটা মিলিয়ে যদি আমার ধারণা 20টাও হবে না, সেটাও কিন্তু দেন নাই, কিন্তু চিনিয়ে নিয়েছেন। ছাত্র সংক্রান্ত নির্বাচন, ডাকসু, চাকসু। তাহলে আমি বলছি যে ডেমোক্রেসির জন্য লড়াই করতে করতে আমরা একটা মুক্তিযুদ্ধ করে ফেললাম, পাকিস্তান হয়ে গেলাম, শেখ মুজিব বঙ্গবন্ধু হলাম। সেই লোকটাই, সেই দলটাই দেশ স্বাধীনের পরে আর জনগণের আকাঙ্ক্ষা পূরণের জন্য আর ভোটের বিষয়টাকে আর অ্যালাউ করতে পারছি না, এবং একদল করতে গেলাম, বিয়োগান্ত পরিণত হলো। আমি হিস্ট্রিক্যাল ঘটনা বলছি ওই কারণে, দেখবেন যে এতদিন পরে আমরা আবার একটা আন্দোলন করেছিলাম সামরিক স্বৈর শাসনের বিরুদ্ধে, এবং এর সাথে পতন হয়েছিল 90-তে। আপনি জানেন, সেখানটাও প্রায় 50, আমাদের হিসাবে প্রায় 50-এর মতো ছাত্র, আমাদের পার্টির ডাক্তার মিলন, আমাদের পার্টির রাষ্ট্রপতি শাহজাহান সিরাজ, আমাদের ময়মনসিংহের জাহাঙ্গীর, আমাদের সিলেটের সাম্প্রদায়িকতার বিরুদ্ধে আন্দোলনে সিলেটের তপন জুয়েল মনির, আমাদের এইগুলি শহীদ হয়েছে সেখানটায়। তাজুল ইসলাম ছিল কমিউনিস্ট পার্টি, আপনার জাফর জয়নাল মোজাম্মেল কাঞ্চন 14ই ফেব্রুয়ারিতে ঢাকা ইউনিভার্সিটিতে এই শিক্ষক ঘেরাও করতে গিয়ে তারা শহীদ হয়েছেন। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আমরা যেটা অর্জন করলাম, এটা কেয়ারটেকার গভর্নমেন্ট এবং ডেমোক্রেসির কারণেই আমরা সেই সময় কারো রাজনীতি ব্যান করার দাবি তুলে নিই। এরশাদও নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ পেয়েছিল এবং তার বিচার আমরা চাইছিলাম, তার বিচার হোক। সে গ্রেপ্তার হয়েছিল, বিচারও তার হয়েছে।
6.5 বছর জেলে ছিল। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে ক্রমান্বয়ে বিএনপি বা আওয়ামী লীগ এই দুটো দল পালাক্রমিক ক্ষমতা থাকলো, কিন্তু ওই যে ভোটের রাস্তাটাকে মসৃণ করলো না, ইজি করলো না, যেটা আমাদের পার্শ্ববর্তী দেশ আজকে রেফারেন্স হিসেবে আসবে, যেটা ভারত করতে পারছে। আজকে মসৃণ করতো সেই ভোটের মাধ্যমে যে কেউ যদি ক্ষমতায় আসে, তা আমার মত আসছে, আমার পথ আসছে, ফাইট আসছে, কিন্তু না তো করার কোনো সুযোগ নেই। কিন্তু এখানটায় ভোটের ছাড়া ক্ষমতায় থাকতে চাওয়া, রাবণ বনে যাওয়ার এই প্রবণতা কিন্তু সমস্ত শক্তি করেছে, যার কারণে এখানটায় নির্বাচনের পথটা কখনো মসৃণ হয় নাই এবং আমরা এক এক প্রতিবার এক নতুন নতুন সংকটের মধ্যে পড়েছি। এইখানটা একটা বিষয়, খুব মজার বিষয় আমার কাছে, আমি বলতে চাই এখানটা আপনার, মুক্তিযুদ্ধের পরে ধরেন তাই না, প্রায় অসংখ্য লোক শহীদ হয়েছে, হতাহত হয়েছে দেশ স্বাধীনের পরে, এবং সেই একটা ফোর্স পালিয়ে গিয়েছিল। আপনি যেমন ধরেন যে মুসলিম লীগ পালিয়ে গিয়েছিল, জামাত নেতারা পালিয়ে গিয়েছিল, কেউ পাকিস্তানে, সৌদি আরবে, গোলাম আজম যারা ছিল সবাই পালিয়ে গিয়েছিল। এলাকার যারা পালাতে পারেনি তারা লুকিয়েছিল। কিন্তু এটা ঠিক, অনেক বিতর্কের পরেও কিন্তু বঙ্গবন্ধু একটা ভালো কাজ করেছিলেন। এটা রিকনসিলিয়েশনের জন্য উনি কিন্তু সাধারণ ক্ষমা ঘোষণা করেছিলেন। দ্যাট ওয়াজ রাইট, প্রপার। আজকে আমি যদি কম্পেয়ার করি দেখবেন দীর্ঘদিনের অ্যাপার্থাইড মুভমেন্ট, বর্ণ বৈষম্য বিরোধী আন্দোলন সাউথ আফ্রিকার, নেলসন ম্যান্ডেলা বহুদিন জেলে ছিলেন। উনি সেটা সম্প্রীতি, সেটা রিকনসিলিয়েট করার জন্য উনি ওনার স্ত্রী উইনি ম্যান্ডেলা সাদাদের হত্যা করেছিলেন, এটা অভিযোগ পাওয়ার পর উনি তাকে ডিভোর্স করে দিলেন। এবং দেখেন আজকে কিন্তু ওইখানটাই কিন্তু সাদা কালোর সেই বিভেদটা কিন্তু আর নেই সাউথ আফ্রিকায়। তার এতদিনের সাদা কালোর বিভেদ, মারামারি, পিটাপিটি না, সেই জায়গাটাই কিন্তু উনি পারলেন নিরসন করতে। আমাদের মুক্তিযুদ্ধ শেষ হয়ে যাওয়ার পরে বঙ্গবন্ধু সেই সাধারণ ক্ষমা ঘোষণা করার পরেও, হ্যাঁ, যুদ্ধাপরাধী যারা ছিল তাদের বিচার করার কথা ছিল, সে বিচার করতে গিয়ে এখানটায় যে আওয়ামী লীগ গভর্নমেন্ট যে বিভাজনটা তৈরি করলো, যে সত্যি কথা বলতে গেলেই সেটা মুক্তিযুদ্ধের রাজাকার, মানে আওয়ামী লীগের বিরুদ্ধে গেলেই এটা রাজাকার, এটা অমুক, এই বিভাজন করে এই দেশটার মধ্যে যে একটা কী বলা যায়, একটা অনৈক্য রাজনীতি নতুন করে তৈরি যেটা হলো, এবং সেই অনৈক্যের ধারাবাহিকতা আজকে আমরা এই জায়গায় দাঁড়িয়েছি। আজকে আওয়ামী লীগ পালিয়ে গেছে, কিন্তু একটা বিষয় আমাদের মনে রাখতে হবে এখানটায়, আমি বলছি, এখনও বলছি এটা, যে রিকনসিলিয়েশন আজকে এই যে এখন দেখতে পাচ্ছি এই সরকারের আমলে সাধারণ লোক নির্যাতিত হচ্ছে আওয়ামী লীগের গ্রামে। একটা লোক আওয়ামী লীগের জন্য ভোট করেছে, একটা লোক আওয়ামী লীগ করতেও পারে, কিন্তু সেই লোকটার যদি প্রপার, তার যদি সরকারের পক্ষ থেকে এই ঘোষণাটা আসা উচিত ছিল পরিষ্কারভাবে, যে যদি কারো নির্দিষ্ট কোনো মামলা থেকে থাকে, আজকে 9 মাস 10 মাস হয়ে যাচ্ছে, নির্দিষ্ট মামলা যদি না থাকে, মামলা তৈরি করো, মামলা দাও, যে খুন করছে, যে খারাপি করছে, তাই না? কিন্তু অ্যাজ এ হোল একটা ফোর্সকে এই যে নির্মূল করার যে প্রচেষ্টা, এটা কিন্তু কখনোই মঙ্গল বয়ে আনবে না। আমাদের দেশটা সংকটে হয়ে গেছে এই জায়গায়। আমরা যে ক্ষমতা যাই, প্রতিপক্ষকে, অপোজিট পক্ষকে, আমরা সেও যে রাষ্ট্র অংশ, তারও যেটা মতামতের বিষয় আছে, সেটা আমরা কখনো চাই না দেখে কিন্তু এখানটা সংকটটা দিন দিন ঘনীভূত হচ্ছে। যে সংকটটা তৈরি করছে আওয়ামী লীগ, ওই ক্ষমতায় থাকার জন্য উনি কিসের ভোট মোট, ওনারাই তো আসে, ফলে এই বলতে গিয়েই কিন্তু এত সমস্যা, এত সংকট। এবং এই যে ওনারাই আসে, আপনি খেয়াল করেন বিগত 15-16 বছরে আওয়ামী লীগ কোনো কথা গ্রাহ্য করলো? আমাদের দলের, আমরা তো জোরে ছিলাম আওয়ামী লীগের, আজকে আপনি না বললে আমি বলি পরিষ্কার, আমরা জোরে ছিলাম আওয়ামী লীগের। সেই জোটে 18 সালে পরিষ্কার বললাম আমরা যে রাত্রেবেলা ভোট হয়েছে, মারা যায় না, রাত্রেবেলা। ওনারা হাসলেন, 3 দিন আলোচনা করছেন, 3 দিন আলোচনা হয়েছে। ওনার চামচারা আমরা কেন এটা তুললাম কথাটা, কেন আমাদের ন্যাশনাল কমিটি মিটিং করে পেপার প্রকাশ করলাম, এই জন্য চামচারা বলছে। কিন্তু আওয়ামী লীগ আমাদের ওই কমব্যাটে, ওই লড়াইয়ে, সেই প্রসঙ্গটা আসবো, তার আগে একটু আপনার কাছে আরেকটা ব্যাপার জানতে চাচ্ছিলাম, যে আপনি রাজনীতি করেন কেন, কোন আদর্শের জায়গাটা থেকে রাজনীতি করেন? শুনেন, আমরা দেশ স্বাধীনের পরে প্রথম হচ্ছে যে আমরা একটা হচ্ছে যে গণতন্ত্রের লড়াইয়ের কারণে এই দেশটা স্বাধীন হলো, মুক্তিযুদ্ধ বন্ধ হলো, সেই দেশ স্বাধীনের পরে আমাদেরকে সমস্ত কথায় হাঁ বলতে হবে, এরকম একটা বঙ্গবন্ধুর ধারণা ছিল। আমি ওই জয় গোস্বামীর একটা কথা এখানটা কবিতাটা বলতে চাই, যে আপত্তি করেছে তাকে ডাকো, যে সম্মতি দিনে তাকে ডাকো তাকে, যে এখন চুপ করে আছে, আসুক, সবার সামনে এসে হাঁ বলুক, আমাদের সমস্ত কথায়, হে সুভদ্র নাগরিকগণ, জেনে নিই এই গণতান্ত্রিক দেশে আপনাদের একমাত্র কাজ হলো আমাদের সমস্ত কথা হাঁ বলা। আমরা দেশ স্বাধীনের পর আমরা রাজনীতির মূল জায়গাটা হচ্ছে, আমরা আইয়ুব খানের সময় সব কথা যেমন হাঁ বলতে পারিনি, কেন বিদ্রোহ করেছি, আমরা দেশ স্বাধীনের পরও বঙ্গবন্ধুর সমস্ত কথা হাঁ বলতে পারিনি, এই কারণে বিদ্রোহ করে আমরা দল করেছি। এবং সেই দলের আদর্শ হিসাবে আমরা সমাজতন্ত্র গ্রহণ করেছিলাম, বিপ্লব, গুণগত পরিবর্তন করতে চেয়েছিলাম, যার কারণে এখনও রাজনীতিতে এই 70 বয়সে এখনও সেই আশা নিয়েই বেঁচে আসি এবং বেঁচে থাকার চেষ্টা করছি। আচ্ছা, আমি দেখছিলাম যে যেহেতু আপনি প্রসঙ্গটি তুলেছিলেনই,
আপনি 2014 সালে সংসদ সদস্য নির্বাচিত হলেন, বিতর্কিত সেই নির্বাচনের প্রথমটি বিনা প্রতিদ্বন্দ্বিতার। এরপর 18 সালে আপনি আওয়ামী লীগের মনোনয়নও নিয়েছিলেন নৌকা প্রতীকে, শেষ পর্যন্ত সেখান থেকে স্বতন্ত্র হিসেবে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। পরে আর কেন নির্বাচন করেনি তা অবশ্য আমি জানি না। শেষ পর্যন্ত সেখান থেকে আপনার চাচা মজহারুল হক প্রধান নৌকা প্রতীকে জিতে আসে, এবং সেই মানে যেই দলটিকে এখন আপনারা ফ্যাসিস্ট বলছেন আওয়ামী লীগ, সেই দল সম্পর্কেই আমি 2018 সালে সিলেটে আপনার একটি মন্তব্য পাচ্ছিলাম। আপনি বলেছেন যে দেশকে উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা করতে হলে শেখ হাসিনার নেতৃত্বে মহাজোটকে পুনরায় নির্বাচিত করতে হবে এবং গণতান্ত্রিক সাংগঠনিক অগ্রযাত্রাকে সচল রাখতে হবে, এবং নির্বাচনের মধ্য দিয়ে স্বাধীনতা বিরোধী বিএনপি জামাত জোটকে মুক্তিযুদ্ধের চেতনায় শানিত বাংলাদেশের রাজনীতি থেকে চিরতরে বিদায় করতে হবে। ঠিক কোন সময়টায় যে বুঝলেন যে আওয়ামী লীগ ফ্যাসিস্ট হয়েছে? একটা বিষয় বলি, সেটা হচ্ছে যে আপনার তথ্যে একটু ভুল আছে, বিভ্রাট আছে। সেটা হচ্ছে যে 14 সালে যে ভোটটা হয়েছে সেখানটা বিনা ভোটে আমি নির্বাচিত হয়ে নেই। না, সেখানটায় বিনা ভোটে আপনি হননি, মানে আমি বলছি যে ওটা তো বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচন ছিল 153। না, সেখানটায় আমি লাঙ্গলের সাথে হয়েছে, আমাকে লাঙ্গলের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে সন্ধ্যারখানে জিততে হয়েছে আমাকে, নাম্বার 1। নাম্বার 2 মহাজোটের প্রার্থী হিসেবে। হ্যাঁ, না, মহাজোটের প্রার্থী হিসেবে না, দলীয় তো সেখানে দাঁড়ায়। দলীয় প্রার্থী। আওয়ামী লীগ তো সিট দিয়েছে, মহাজোটের প্রার্থী তো লাঙ্গল মার্কা। আওয়ামী লীগের হোল সমস্ত লোকরা লাঙ্গলের পক্ষে কাজ করেছে, নেতারা। আওয়ামী লীগের দলীয় মার্কা হচ্ছে ওইখানটায়, মহাজোটের মার্কা হচ্ছে লাঙ্গল, ওইখানটা মহাজোটের প্রার্থী। তখন মহাজোটের প্রার্থী হিসেবে, শরিক দল হিসেবে জাতীয় পার্টি লাঙ্গল মার্কা নিয়ে ভোট করেছে, নট নৌকা। আচ্ছা, দ্বিতীয় কথা হচ্ছে যে 18 সালের ভোটে আমি প্রার্থী হই নাই, আমি নমিনেশন সাবমিট করেছিলাম। আমরা আমাদের দল বাংলাদেশ জাসদ, তার আগে 16 সালে আমরা বাংলাদেশ জাসদ করছি। জাসদ করার পর থেকে আমরা নির্বাচন কমিশনের নিয়ম মেনে আমরা নিবন্ধনের জন্য আমরা আপ্রাণ চেষ্টা করেছি। তার সমস্ত ক্রাইটেরিয়া ফুলফিল করার পরও আমাদেরকে নিবন্ধন দেওয়া হয়নি। ফলে ন্যাচারালি দলগতভাবে আমাদের নির্বাচন করার জায়গা থাকলো না। দুইটা জায়গা থাকলো, এক হয় স্বতন্ত্র করা, অথবা কি যেন কয় বলে যে ওই আওয়ামী লীগে যোগদান করা। যেহেতু দল, আমি একটা অংশের, আমি সেক্রেটারি, বাংলাদেশ আমরা ফর্ম করছি, ফলে সেইখানে দাঁড়িয়ে একটা স্বতন্ত্র নির্বাচন করা এটা যৌক্তিক, দলের নেতা হিসেবে যৌক্তিক কোনো কাজ না। ন্যাচারালি আমাকে নির্বাচন থেকে বিরত থাকতে হয়েছে। আর মজল প্রধান আওয়ামী লীগের করতো উনি, হ্যাঁ, আমার চাচা, আমার ফাদারের চাচতো ভাই, উনি করছে, আওয়ামী লীগ সিট নিশ্চয়ই করছে উনি। বিষয়টা হচ্ছে যে আমরা ভাবলাম কখন যে আওয়ামী লীগের সঙ্গে থাকা যাবে না, এই তো কথাটা। আপনি খেয়াল করবেন বাংলাদেশের রাজনীতিতে বিএনপির যাবে না, মানে কখন বুঝলেন যে আওয়ামী লীগ ফ্যাসিস্ট হলো? বিএনপি এবং জামাত যখন ঐক্যবদ্ধ হলো, তখন আমেরিকান এম্বাসির পক্ষ থেকে মডারেট মুসলিম কান্ট্রি হিসেবে বারবার বলা হচ্ছিল, উইলিয়াম বি মাইলাম, যে মডারেট মুসলিম কান্ট্রি বাংলাদেশ। এবং সেই সময় কিন্তু এখানটায় একটা জঙ্গিবাদী রাজনীতির কিন্তু প্রভাব আমাদের সোসাইটি আমরা লক্ষ্য করি। আমরা সেই সময় মনে করেছি এই 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 যে নূতন যে একটা জঙ্গিবাদী রাজনীতির যে উদয় হচ্ছে, উত্থান হচ্ছে, সেটাকে করার জন্য মুক্তিদের পক্ষের শক্তির একটা ঐক্য দরকার, ডেমোক্রেটিক একটা অ্যালায়েন্স দরকার। যার কারণে আমরা জামাত বিএনপি বাদ দিয়ে আমরা বাকি ফোর্সের একটা ঐক্য কামনা করেছি, থিওরিটিক্যালি রাইট মনে করছি আমরা সেই সময়। এবং আমরা মহাজোট, বিএনপি কি মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি? আপনি বলে নেই, বিএনপি যেহেতু জামাতের সঙ্গে মারাত্মক মাখামাখি ছিল, মারাত্মকভাবে মাখামাখি, মানে কিন্তু আপনারা জানেন তো, ইভেন কি বিএনপি এই যে 91-এর ইলেকশনে বিএনপি ওই রকম আননিমাস সংখ্যাগরিষ্ঠ ছিল না। তখনও জামাতের সমর্থন নিয়ে এবং আন্ডারহ্যান্ড অ্যালায়েন্স, এগুলো ডেমোক্রেসি হইতেই পারে, অ্যালায়েন্স করে বিএনপি গভর্নমেন্ট ফর্ম করে জামাতকে মহিলা সিটও দিয়েছে। 2001-এ তো সরাসরি মন্ত্রী থেকে একসঙ্গে করছে। তার যেই পার্টিটার সম্পর্কে আমাদের এখনও আমরা মনে করি জামাত স্বাধীনতার পক্ষের এখনও শক্তি না। এখনও এই যে কিছুদিন আগে তাদের এই গভর্নমেন্ট পতনের পরও তাদের ছাত্র সংগঠন যে একটা লিটারেচার বের করলো, সেখানটায় মুক্তিযুদ্ধ সম্পর্কে খারাপ কথা আসছে এবং জনমতের চাপে পরে তারা সেই উইথড্র করছে। ফলে জামাতকে আমরা এখনও ওইটাই সন্দেহ করি। হ্যাঁ, তারপরও আমি জামাতকে আগে যেভাবে ফাইট করতে চেয়েছি আমি ওইভাবে ফাইট করতে চাই না। হ্যাঁ, ডেমোক্রেটিকলি ফাইট করতে হবে। আজকে জামাত যদি ভোটের বাজারে এসে জামাত যদি ক্ষমতায় যায়, যেতে পারে, নো প্রবলেম, যেতে পারে। আমাকে ওইভাবে ফাইট করতে হবে, ভারতে যেমন বিজেপিকে ফাইট করছে অন্য দলগুলি। তাহলে এই জায়গায় আমরা সেই সময় বিএনপির সঙ্গে জামাত যে গার্ডসরা, এইটা আমরা কখনোই বাংলাদেশের রাজনীতি শুভ মনে করি নাই। এবং আপনি খেয়াল করবেন সেই সময় বিএনপির ক্ষমতাকালীন সময়ে অনেকগুলো অস্বাভাবিক ঘটনা ঘটেছে, যেগুলি এগুলি পরে বিএনপিকে কিছু শর্ট আউট করতে হয়েছে। বাংলা ভাইয়ের ঘটনা, বাংলা ভাইয়ের ওপেন প্রকাশ্য চ্যালেঞ্জ দিয়ে মিটিং মিছিল সংগঠিত করা, আপনি এগুলি ন্যাশনাল ডেইলিগুলিতে, পত্রিকায়, টিভিতে আসা, এগুলি দেশে বিদেশে, এগুলি ওই টাইমস পর্যন্ত, যেমন শেখ হাসিনার শাসনামলে যেমন
তার খারাপ শাসন বাইরে নিউজ হয়েছে, সেই সময় এগুলো নিয়ে বাইরে হয়েছে, এবং হওয়ার কারণে আজকে এইখানটায় আপনার আমরা বাংলাদেশে সেটা মিন করে আমরা ঐক্য ডেভেলপ করছি। দুর্ভাগ্যের বিষয় হচ্ছে এটা শেখ হাসিনা যে দলের নেতা ছিলেন উনি এইটাকে ওনার ব্যক্তিগত স্বার্থে আমরা ছাড়লাম কেন, ওনার গোষ্ঠীগত স্বার্থে উনি মুক্তিযুদ্ধটাকে দেখলেন ওনার বাপের দৃষ্টিভঙ্গিতে। ওনার বাপকে মুক্তিযুদ্ধটাকে ওনার বাপের দৃষ্টি দেখার কারণে, মানে ওনার দৃষ্টি দেখার কারণে উনি মুক্তিযুদ্ধ স্পিরিট থেকে বিচ্ছিন্ন হয়ে গেলেন। যেদিনেই মুক্তিযুদ্ধ স্পিরিট থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে আমরা সেদিনেই মনে করছি এই আওয়ামী লীগ আর মুক্তিযুদ্ধকে রিপ্রেজেন্ট করতে পারবে না। তো মুক্তিযুদ্ধের স্পিরিট থেকে কি 22-এ যে বিচ্ছিন্ন হলো, মানে আপনারা তো তখন বের হলেন? না আমরা 14 দল থেকে তো সরে আসলেন আমরা 22 সেপ্টেম্বর। 14 দল তো কোনো ফাংশনই ছিল না, আমরা এটা আগেই বলেছি। 18 সালের পরে 14 দলের কোনো ফাংশন ছিল না, নো ফাংশন। আমাদেরকে ফোনে যেতে বললেও, করোনা হলো ফোনে যেতে বললেও আমরা বলতাম যে না কিন্তু ফাংশন নাই। আমরা প্র্যাকটিক্যালি 18 সালের পর থেকে ওই বক্তব্য দেওয়ার পর থেকে বৈঠক করেছি, 3-4টা বৈঠক করেছি, আমাদের কথা অ্যাকসেপ্ট হয়নি। তাহলে আনুষ্ঠানিকভাবে বের হয়ে আসতে এতদিন লাগালেন কেন? 18 থেকে 22 কোনো কাজই তো ছিল না। 14 দলের কোনো প্র্যাকটিক্যালি 14 দলের আপনি যদি খেয়াল করেন আমাদের বক্তব্য আমাদের প্রেসিডেন্ট বলছে যে 14 দল শুধুমাত্র দিবস পালনের জন্য, অনলি ফর ডে অবজার্ভ, নো প্র্যাকটিক্যাল ফাংশন অফ ফরেন পার্টি অ্যালায়েন্স। তারা শুধু দিবস উদযাপন করতো, 14 দলের কোনো ফাংশনই ছিল না কোথাও। ইভেন কি 18 ভোটের পরে যদি আপনি খেয়াল করেন 18 ভোটের পরে কোথাও কোনো 14 দলের ফাংশন ছিল না, কোনো ফাংশনই ছিল না। সেটা তো আওয়ামী লীগ সাইড করে দিয়েছে। হ্যাঁ, তার মানে 14 দল ওয়াজ ইনঅ্যাক্টিভ, আমরা সেটা বলেছি যে 14 দল শুধু দিবস পালন করা ছাড়া। এমন কি হতে পারতো যে 14 দল মানে যতটা অ্যাক্টিভ ছিল, যেভাবে 14তে অনেকে আপনারা এসেছেন সংসদ সদস্য হয়েছেন, সেরকম যদি সেবারও অনেক সংসদ সদস্য পদ থাকতো তাহলে হয়তো 14 দলটাও ফাংশন করতো? না করতো না, কারণ 14 দল শেখ হাসিনা ফাইনালি ডিসাইড করছে মেন্টালি যে উনি হলেন সর্বেসর্বা। দলের অ্যাটিটিউড সেন্টার টু পেরিফেরি, আওয়ামী লীগ মনে করছে এখানটা আর কারো কিছু নেই, আমাদের দয়া আমরা সিট দিচ্ছি। আপনি দেখেন না ইউনুস সাহেব বক্তৃতার পর সরি করতে হয়েছে, সাকাম করতে হয়েছে। হ্যাঁ, মেনন সাহেব বক্তৃতার পর উইথড্র করতে হয়েছে। মেনন সাহেব বক্তৃতা 18 সালের ভোটের পরে বক্তৃতা দিয়েছিলেন মেনন সাহেব যে কীরকম ভোট হয়েছে, তাই না? তারপর উইথড্র করতে হয়েছে। তার মানে প্র্যাকটিক্যালি আর ফরেন পার্টি ছিল না। আওয়ামী লীগের লেসপেন্সার যদি বলি তাই না, এটা ছিল আর কি, ফরেন পার্টি ছিল না। আপনি তো একজন মানে খুব বর্ষিয়ান রাজনীতিবিদ, সেই 60-এর দশক থেকে রাজনীতি করছেন। তো 8 থেকে মানে 14 দল 2005-এ হলো, 8 থেকে আপনারা আওয়ামী লীগের সাথে আছেন, একদম 18-র সেই রাতের নির্বাচন পর্যন্ত কেন আপনাদেরকে অপেক্ষা করতে হলো? একটা বিষয় হচ্ছে খুব পরিষ্কার বলি আপনার, এটা হচ্ছে একটা গ্রস মিস্টেক। 14 দলে বিএনপি নির্বাচনে আসে নাই। হ্যাঁ, বিএনপির কেয়ারটেকার গভর্নমেন্ট নির্বাচনের ডিমান্ড ছিল। আমরা জানি যে গণতান্ত্রিক কার্যক্রমের সবচেয়ে বড় ইভেন্টস হচ্ছে নির্বাচন। বিএনপি যে নির্বাচনে গেল না, ওইটা কিন্তু বিএনপি নির্বাচনে অসরতা ওইভাবে প্রমাণ করতে পারে নাই, কারণ বিএনপিরও কিন্তু কেয়ারটেকার গভর্নমেন্ট নিয়ে তাদের যে মিসডিটস, খারাপ কাজ যে ছিল এর আগে, কেয়ারটেকার গভর্নমেন্ট নিয়ে বিচার প্রভাবাজ বাড়ানো, অমুক্ত বাড়ানো, তার ফলে পাবলিক কাছে কনফিউশন ছিল যে বিএনপিও আসলে কি একটা ভালো নির্বাচন চায় কি না। সেই জায়গায় দাঁড়িয়ে 14 দলের নির্বাচনটা আমরা 14 নির্বাচনটা করেছি। কিন্তু 18 সালে এসে বিএনপি কিন্তু দেখেন, বিএনপি কিন্তু ডায়ালগ করে নির্বাচনে এসছে। আপনি যদি মনে করতে পারেন 21শে নভেম্বর ছিল সশস্ত্র বাহিনী দিবস, সেখানটায় সেই সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মির্জা ফখরুল খুঁজতেছে স্টেজে সেনাবাহিনী দিবসে যে উনি এগুলো, তারপরে কথোপকথন টিভিতে নিউজে দেখছি আমি যে আপনাকে শরীর খারাপ বাইরে যাবেন না, মানে এত। এবং সেই নির্বাচনে কিন্তু সকালে মির্জা ফখরুল সাহেব বলতেছে নির্বাচন ভালো হচ্ছে, দ্যাট ওয়াজ দ্য ডিল। এরকম আলোচনার নির্বাচন কিন্তু ডিল নির্বাচন কিন্তু জিয়ার আমলে হয়েছে। আমরা তখন জেলে আমরা ছাড়া পেয়েছি জিয়ার আমলে। আপনি জানেন যে জিয়ার আমলে আতাউর রহমানের নেতৃত্বে বর্ষিয়ান রাজনীতি ন্যাশনাল অ্যালায়েন্স ছিল 18টা দলের, যে সামরিক শাসনের মধ্যে ভোট করবেন, আওয়ামী লীগ সহ ছিল সে ন্যাশনাল অ্যালায়েন্সে। বঙ্গভবন ইফতার পার্টিতে গিয়ে আমাদের পার্টি সহ বাকি সব পার্টি নির্বাচন করবে বলে কথা, কারণ জিয়াউর রহমান রাজনীতি ছেড়ে দেবে, মার্শাল শিথিল করবে, এইসব কথাবার্তা বলে। আওয়ামী লীগ ওখানটা ঘোষণা দেয় নাই। আওয়ামী লীগ পরের দিন হরতালের পর আওয়ামী লীগ যায় নির্বাচনে যায়। তা নির্বাচনে একটা পার্টির হচ্ছে অংশগ্রহণ করার হচ্ছে আপনার মূল বললাম সর্বশ্রেষ্ঠ কার্যক্রম আর কি। তো সেই জায়গায় বিএনপির জামাতে যে নির্বাচন বর্জনের বিষয়টা বুঝছেন, এই বিষয়টা এটা কিন্তু ওইভাবে করতে পারেনি। পার্লামেন্টেও বিএনপি ছিল, ওইখানটা পার্লামেন্টের যে রোলটা অপোজিশন হিসাবে, যেখানটা আওয়ামী লীগ চেঞ্জ করছে, এই যে আপনার কী যেন বলে কী চেঞ্জ করতেছে, কেয়ারটেকার গভর্নমেন্টের ওই যে বিচারপতি খায়রুলের চেঞ্জ করতেছে, যদিও খায়রুল সাহেবের ওখানে সম্ভাবনা ছিল ওখান থেকে, অ্যামিকাস কিউরিদের কথা ছিল চেঞ্জ করে, সেখানটাতে যে আন্দোলনটা তৈরি করার কথা ছিল বিএনপি কিন্তু সেটা করতে পারেনি। নির্বাচন থেকে এমনি সরে দাঁড়িয়েছে, এবং সরে দাঁড়িয়ে এখানটায় নির্বাচনটা নাশকতার মধ্যে দিয়ে নির্বাচনটাকে প্রতিহত করতে গেছে। আপনি যদি সেই সময়টা খেয়াল করেন,
14 তাই না? তো ফলে মাঠে আর ওই শক্তি আর থাকলো না। জামাত ওই সময় দু একটা ঘটনা, পুলিশকে মারধর করা, এই করা, সে করে, এগুলি ঘটনা ঘটছে। জামাত অ্যাক্টিভ ছিল, ঘটছে। বলে না, রাষ্ট্র বা গভর্নমেন্ট খুব দলগতভাবে সিরিয়াস পজিশন নিয়ে ভোট করে ফেলছে। 18 সালে এসে আলোচনা করলো, এরকম আলোচনা হতেই পারে, আমি যেটা বললাম, জিয়ার আমলেও কিন্তু আমরা ওই ভোটের আগে জেল থেকে ছাড়া পেয়েছি সবাই, এবং অনেকের সাজা ছিল, সেই সাজাটাও মাপ হয়ে গেছে। আপনার আমাদের প্রায় 12-13 হাজার সাজা হয়েছিল জিয়ার আমলে ওই সময়, সবাই ছাড়া পেয়েছে। এইখানটায় বিএনপি কিন্তু খুব লিবারালি 18 সালের ভোটে গেছে। বিএনপির মামলা প্রত্যাহার হয়নি, আমরা একসাথে বলেছি যে মামলাগুলি মামলা প্রত্যাহার হয়নি, কোনো সারণিত। বিএনপি শুধু মুখের কথায় ভোট করলে তারা একটা সিট পাবে, এবং শোনা যায় বিএনপি 60 থেকে 70 সিট ডিমান্ড করেছিল, 40 থেকে 50 দিতে চাইছিল, সেখানে 6 সিট রাত্রে ভোট করে। এই যে জঘন্য কাজটা করলো রাষ্ট্র, শেখ হাসিনা সরকার নির্বাচনে নিয়ে, এটা একটা ভয়ানক খারাপ কাজ। এবং এই খারাপ কাজ, তো নির্বাচন নিয়ে যে নেগোসিয়েশন হচ্ছে, এটা কি নির্বাচনের আগে জেনেছেন নাকি নির্বাচন হয়ে যাবার না, পরে? নির্বাচনের আগে জেনেছি, যেহেতু আমি পার্লামেন্টে ছিলাম, আমি আগেই জেনেছি যে এরকম সামনে নেগোসিয়েশন নির্বাচন হবে। নেগোসিয়েশন তখন আপনার কাছে মনে হয় নাই যে 14 দল থেকে সরে আসা উচিত, আওয়ামী লীগের সাথে না থাকা উচিত? না, নেগোসিয়েশন তো হইতেই পারে, আমি তো বললাম পলিটিক্সে বাংলাদেশের, কিন্তু সেটা কি কোনো দেশের জন্য ভালো? দেশের জন্য ভালো কি ভালো তো বটে, স্থিতিশীলতা। যদি এখানটায় আপনার আমার ঝগড়া যদি মিনিমাইজ হয়ে যায় একটা পয়েন্ট, দেন এটা ভালো, অবশ্যই ভালো। খারাপ কি? খারাপ তো না। একটা হচ্ছে একটা ফোর্সকে রাজনীতি থেকে বেরিয়ে করে দিতে চাচ্ছি, পিটায় মাইরে কেটে কেস মামলা দিয়ে, আর একটা হচ্ছে না, আর রাজনীতি করেন ভাই, একসঙ্গে আসছেন, অপোজিশন রাজনীতি করে আমরা একসঙ্গে করি, কোনো অসুবিধা নেই। দুটো ভিন্ন জিনিস তো। একটা হচ্ছে যে আওয়ামী লীগের যে অ্যাটিটিউড যে ছিল, যে বিএনপি জামাতকে পিটায় বের করে দিবে, ওই অ্যাটিটিউড থেকে যেন সরে নাই, তার প্রমাণ হলে 18 সালের ভোটটাতে এনে তারপরে এই ল্যাংটা মারছে। জঘন্য কাজ করছে এটা রাজনীতি ইতিহাসে সবচেয়ে জঘন্যতম কাজ, যেটা অতীত। আমি যে বললাম জিয়ার আমলে ভোট হয়েছে, আমরা 8টা সিট পেয়েছিলাম, সিট পরবর্তী 10টা, আমরা পেয়েছিলাম 8টা। তো সাহেব পর্যন্ত এমপি হয়েছিল, কত বুঝছেন? বলে জিয়াউর রহমান 75 সালে সেই ক্রাইসিসের পরে দেশটাকে একটা ধারায় নেওয়ার জন্য হি প্লেড ভাইটাল রোল, ঠিক কাজটাই করছে উনি। বলে এটা কোনো খারাপ কাজ না। আমি শেখ হাসিনা এখানটায় ফাঁসি টাসি দেওয়ার পরে যে ব্যত্যয়টা হয়েছিল, সেটাকে মিনিমাইজ করার জায়গা তার ছিল, কিন্তু না করে উনি আরও বেশি চড়া হয়ে মনে করছে একদম নির্মূলী করে ফেলবে, যেটা এই জায়গায় নিয়ে আসছে। ফলে এগুলি রাজনীতিতে হইতেই পারে। আজকের প্রেক্ষাপটে আপনি দেখবেন একটা বিষয় পরিষ্কার, আপনি আওয়ামী লীগ পালিয়ে গেছে, শেখ হাসিনা পালিয়ে গেছে। আজকে ন্যাচারাল ডিমান্ড হচ্ছে এখানটায় বর্তমান সময়ে গুম খুনের বিচার হোক, হত্যার বিচার হোক, মানি লুটপাটের বিচার হোক। তাই এই বিচারগুলি করতে হবে না? এই বিচারগুলি করতে হলে ন্যাচারালি এই যে গভর্নমেন্ট করবে, ইন্টারিম গভর্নমেন্ট, এইগুলো তো বৈধতার বিষয় আছে তো। তাহলে ন্যাচারালি তাহলে বিএনপিকে এই জায়গায়, বড় পার্টি বিএনপি, পাওয়ার কন্টেন্ডার, পাওয়ারের দাবিদার, তাই না? অপরাপর রাজনৈতিক শক্তিকে এই বিষয়ে ঐক্যমত থাকতে হতো যে আমরা ক্ষমতা গেলে তুমি যে কাজটা, তাই না, এটা আইনগত বৈধতা দেব, যেটা আপনি দেখবেন 111 সময় হয়েছে। তাহলে এইসব বিষয়ে রাজনীতিতে এই লেনদেন সবসময় হইতে পারে মঙ্গলের জন্য। আপনার কি কখনো কখনো মনে হয়, যেমন হাসানুল হক ইনু এক সময় মানে ওই জাসদেই তো ছিলেন, পরে 16তে আপনারা ভেঙে গেলেন, তো কারো মানে কারণেই বাম দলগুলোর কারো কারণেই আওয়ামী লীগ এই ফ্যাসিস্ট অবস্থানে চলে আসতে পেরেছে? আপনার কি মনে হয় যে এই দায়টা আপনাদের নেওয়া উচিত? একটা বিষয় হচ্ছে, শুনেন, এখানটায় মানে সিপিবি বাসদ তো যায়নি সেখানে, আপনারা একটা বিষয় বলি, প্র্যাকটিক্যালি ইনু মেননের বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনে বিগত দিনে ইনু মেননের একটা ভূমিকা ছিল অবশ্যই। এই নামটা মোটামুটি গ্রামের লোক, দল যত বড় হোক না কেন, কিন্তু গ্রামের লোকের কাছে খুব পরিষ্কার ছিল। তো সেইখানটায় ইনু মেননের এইরকম ভূমিকা 14 দলে এই ভূমিকা, এটা আসলে জনগণকে মিসলিড করছে, বিভ্রান্ত করছে জনগণকে, যে আসলেই এই দলগুলি আর দল হিসাবে তার প্রপার যে তার কাজ, তাই না, সেটা করছে না। এবং সেই হিসাবে আপনি এই দায়টা ইনু মেননকে দেন। আমি অনেকে আমাকে আলোচনা করছে, অনেকে বলছে আমাকে যে, যেমন ধরেন আমি আপনাকে একটা রেফারেন্স দিই জায়গায়, 18 সালের ভোটের পরে যখন মেনন সাহেব যখন বলল ভোট নিয়ে, যে পত্রিকায় আসলো, সেই ভোট নিয়ে মেনন সাহেবের উপর আলোচনা 14 দলের মিটিংয়ে। আম্বিয়া সাহেব আমার পার্টির প্রেসিডেন্ট, উনি কখনো যেতেন না 14 দলের মিটিংয়ে, উনি যাইতেন না উনি, তা আমি যেতাম। তা আমি ওই দিনেই আমি মনে করলাম যে না, এটা নিয়ে আলোচনা কেন হবে, এটা পত্রিকায় আসছে, টিভিতে আসছে, তাই না, টিভিতে আসছে। এবং পরে আবার মেনন সাহেব নিজে আবার কনফেশন করছেন, আমি এটা বলি নাই, দেখেন খেল। তা আমি গেলাম এটা বলতে গিয়ে যে এটা নিয়ে কিছু আলোচনা, এবং আমি তাই বললাম নাসিম সাহেব বাসায় মিটিং। তা আমি বললাম যে আমি ঢুকছি 2 মিনিট পরে, তা আমি বললাম মাননীয় সভাপতি নাসিম সাহেব, মনে করলাম সভাপতি, কারণ আমি সভাপতি না, দিলীপ বুড়ো সভাপতি। তো কয় যে, আমি বললাম তাহলে মাননীয় সভাপতি দিলীপ দা, তো কিসের আলোচনা এটা নিয়ে? মেনন সাহেব যা বলছে, রাজনীতিবিদ এরকম বলে, পত্রিকায় আসছে এটা,
আবার উনি যে বলেন নাই সেটাও পত্রিকায় আসছে, ফলে গেম শেষ, ফিনিশ, আবার আলোচনা কেন এটাই? বলে না 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 না, এটা আলোচনা করতে হবে, এটা প্রধানমন্ত্রী। এবং ওইখান থেকে প্রধানমন্ত্রীকে ফোন করলো, আমাকে স্ট্রংলি বললাম যা বলছে ফিনিশ, কোনো আলোচনা নেই, সিরিয়াসলি আমি একাই। তারপরে ওনারা ফোন করলো প্রধানমন্ত্রীকে, প্রধানমন্ত্রী বললেন যে না, বামপন্থীদের বেশি কথা বলে বাদ দেন, বাদ দেন। আমি কথাটা তুললাম এখানে, এই যে কথাটা বললো রাজনীতিবিদ, মানে একটা চুটকির মনে পড়ে গেল আর কি, যে বঙ্গবন্ধুকে নাকি কেউ বলতে একবার, বঙ্গবন্ধু আপনি ইংরেজিটা ভুল হয়ে গেছেন, হ্যাভ হবে না, কেন হ্যাজ হবে, আর বেটা কইছে বেটা। রাজনীতিবিদ কথা কইলে আর প্রত্যাহার করে নাকি? মেনন সাহেব কথাটা কয়ে যদি থাকতো, স্ট্রং পজিশন নিত না, তাইলে কিন্তু সিনারিটা ভিন্ন হইতো। কিন্তু উনি কথাটা বইলে উইথড্র করে বুঝলেন, আবার কনফিউশন করলেন যে ভুল হয়ে গেছে। আমার অনুষ্ঠানে অবশ্য উনি স্বীকার করেছিলেন যে এই ধরনের কথা তিনি বলেছেন, সেই সময় আমি তার একটা ইন্টারভিউ করেছিলাম। জি, তাহলে এই যে তাহলে এই রাজনীতিবিদ কাজটা তো কথা তো থেকে যায়, তাই না? তাহলে মেনন সাহেব, ইউনুস সাহেব তো প্রতিনিয়ত ওনার ধ্যান জ্ঞানে হয়ে গেল যে সকাল বিকাল খালেদা জিয়ার গুণকীর্তন করা, ওনার তো কাজই হয়ে গেলো। এটা রাজনীতির কাজ। এটা নিয়ে আমরা একসঙ্গে থাকা অবস্থা মারাত্মক বিতর্ক করছি ওনার সঙ্গে। আমাদের প্রেসিডেন্ট আম্বিয়া সাহেব সিরিয়াসলি ওনাকে করতো, দিস ইজ নট পলিটিক্স এট অল। আপনি সকালে উঠেই আপনি বলবেন খালেদা জিয়া, বিকালে বলবেন খালেদা জিয়া, তাই না? কি শুরু করলেন এটা রাজনীতি? ফলে এই যে মেননের এই যে রোলটা, এই রোলটা যদি ওনারা না নিতেন, একটু যদি চোখ খোলা রাখতেন, তাই না, ভালো হতো। আপনাকে আরেকটা কথা বলে এই প্রসঙ্গে যেহেতু বললেন, আমি হঠাৎ করে আমি মতিঝিলে গেছি, আমাকে ফোন করছে নাজিম সাহেবের এপিএস, ওই ছেলেটা আমাদের এপিএস, আমাদের ছাত্রলীগ করছে একসময়। প্রথমে আপনি কই, আমি মতিঝিল, তাড়াতাড়ি আসেন, গুরুত্বপূর্ণ মিটিং। আমি কিসের মিটিং? কয় এইতে 14 দলের মিটিং। এখানটায় আমি মন্ত্রণালয় তো 14 দলের মিটিং কখনো হয় না, এমন কি পুরো সমস্যা, 14 দলের মিটিং হয় ওইখানটায়? কয় না, তাড়াতাড়ি আসেন, সবাই চলে আসতেছে। তা আমি গাড়িটা টান দিয়ে আমি আসলাম। তো বললো যে বসেন, ওই কনফারেন্স রুমটায় বসেন, ওই বাকি 14 দলের নেতাকে আনতে যাচ্ছি, আসলেন না বেশ আসবে। তো ঠিক এই 5 মিনিটের মধ্যে ওনারা আসার আগে থেকে ওনারা ফজল হোসেন বাদশাহ এবং ইনু ভাই বসা, দুজনে বসা। তা আমি বাদশাহ পাশে বসলাম, ইনু ভাই কথাবার্তা হয় না, বুঝলাম। তো ঠিক এই 5 মিনিট মধ্যে নাসিম ভাই ওই দুপুরে তো খাওয়া টাওয়া সবাই নেতা নিয়ে ঢুকলো আর কি। কয় নেত্রী এটা ফোন করছে হঠাৎ করে, 14 দলের মতামতটা কি এই নিয়ে, এই যে কোটা নিয়ে মতামতটা কি জানার জন্য, 14 দলের পজিশনটা জানার জন্য, এইটা একটু আপনার মতামত দিতে হবে। তো নাসিম ভাই জায়গায় বসছে, ওই পাশে ইনু ভাই সহ নেতারা, আমি ফজল হোসেন বাদশাহ, এই পাশে এই নেতারা। হঠাৎ করে বাদশাহ এবং ইনু একই সঙ্গে মনে এক সুরে, আগে তো আলাপটা ঠিক করছে, পিটায় তুলে দেন। তাই বললাম এই তো ক্ষমতায় থাকলে খালি পিটাইতে ইচ্ছা করে। এটা কোন 18 সালে, 18 শেষের দিকে, হ্যাঁ, যে প্রত্যাহারগুলো বলতেছি, আমি ক্ষমতায় থাকলে খালি পিটাইতে ইচ্ছা করে। আজকের পত্রিকা দেখছেন, প্রথম আলোতে নিউজ দেখছেন, ওইখানটায় সংখ্যা বাড়ছে, আগের দিনও মারছে শাহবাগে, প্রতিদিন তাদের সংখ্যা বাড়তেছে এবং বেধড়ক পিট নিচ্ছে পুলিশ, তারপরে ক্যাম্পাসে মারছে, ছাত্রলীগ মারছে। তা আপনার এটা নিয়ে তো আপনার ওই যে কি যেন কয় সাদাত হোসেন সাহেব, আকবর আলী সাহেব, আরও অনেক, এই যে এখন হয়েছে আপনার কি যেন কয় উপদেষ্টা হয়েছে, এনারা প্রত্যেক আর্টিকেল লিখছে যে কোটা তো মিনিমাইজ কম বেশি হইতে পারে, কোটা সমস্যাটা কি, কোটা ওটা তো একটু কোটা কমাইতে বলে, তো অসুবিধা কী? আর আপনার খালি মারি তুলে দিতে যান, রিঅর্গানাইজ করেন কোটা। তা আমি কথা বলার পর বাকিরা আর আমার সাপোর্টেই কথা বললো, বাকিরা কথা বলে নেই। নাসিম সাহেব ওইখান থেকে ফোন করলো নেত্রীকে, যে 14 দলের মতামতটা তো এইটা কোটা, এইটা বিষয়, ওই যেটা শেখ হাসিনা বলছে, যেটা বিরক্তের কথা প্রত্যাহার করছে। খেয়াল করেন, কথা হচ্ছে যে ওইখানটায় কথা বললে, মেনন যদি কথা বলতো, হ্যাঁ, আমি নিশ্চিত ওরা তো দলীয় স্বার্থের কারণে ওইখানকার যে জুনিয়র গ্রুপ। আপনাকে মনে হয় যে ক্ষমতার মোহ তাদেরকে অন্ধ করে দিয়েছিল? ক্ষমতার মোহ তো আছেই, আরও আছে ব্যক্তিগত লাভালাভ। ক্ষমতার রাজনীতি তো হয়ে গেছে একটা নিজের সম্মান অর্জনের জন্য না, নিজের অর্থবৃত্ত অর্জনের একটা উপায় হয়ে গেছে রাজনীতিটা। এই যে বিগত 16 বছর না, এখানটা বাংলাদেশের রাজনীতির মূল জায়গাটা হয়ে গেছে, যিনি রাজনীতির নেতা হন উনি এমপি হন, উনি এমপি হলে উনি অর্থবৃত্তের মালিক হন। এবং এই যে ব্যবসায়ীরা আসা শুরু করলো, আপনার মনে আছে কি না, স্টার পার্টিকুলে হাসিম সাহেব এমপি যে হলেন, উনি সেই সময় পত্রিকার নিউজ এবং 7 কোটি টাকা দিয়ে উনি নমিনেশনটা কিনেছিলেন। আপনিও কি এই ধারার থেকে বের হতে পেরেছিলেন? কারণ আমি দেখছিলাম 14 সালে আপনার যেটুকু সম্পত্তি ছিল 18তে তা 5 গুণ বেড়েছে, হলফনামায় 5 গুণ আমার কি সম্পত্তি ছিল, 5 গুণ কি বেড়েছে, কত অ্যামাউন্টটা যদি বলতে পারেন তাহলে আমি বলতে পারতাম। আপনি তো ওই পত্রিকার নিউজ দেখে বলছেন, তাই না? ওই পত্রিকা যে নিউজ করছে, প্রথম আলোতে করেছে এবং আমি কোনো রিজয়েন্ডার দেখিনি তা নিয়ে। না, ওটা যে নিউজ করেছে ও জানেই না যে আমার কি ছিল আর কি ছিল না, হলফনামা দেখে বলেছে। হলফনামা দেখেও বলে নেই, সে একটা পুরোপুরি একটা ফলস নিউজ করেছে। কথা বুঝছেন? রিজয়েন্ডার দেননি কেন? ওই দেওয়ার প্রয়োজন মনে করি নাই। এটুকু মিনিমাম 5 গুণ বাড়া, 5 টাকা থাকলে 25 টাকা, 5 গুণ বাড়া, এটুকু মিনিমাম।
আচ্ছা, হ্যাঁ আমার গাড়ি ছিল না, গাড়ি হয়েছে, এটাকে আপনি বলতে পারেন যে হ্যাঁ বিরাট সম্পদের মালিক হয়ে গেছেন, কথা বলছেন না? আপনার কাছে এখন কি মনে হয় আওয়ামী লীগের ভবিষ্যৎ কোথায়? শেখ হাসিনার কি এই দেশের রাজনীতিতে আর কোনো ভবিষ্যৎ আছে নাকি? না, শেখ হাসিনা তো এখন বার্ধক্যের কারণে তার ভবিষ্যৎ এটা উনিই ভালো বলতে পারবেন। আচ্ছা, বিষয়টা হচ্ছে যে উনি এই দলটাকে, আমি যদি এক কথাই বলি, উনি দলটাকে শেষ করে দিয়ে চলে গেছেন, এবং এই দলটাকে শেষ করে দেওয়ার পিছনে উনার যে লোকগুলি ছিল, দু একটা লোক সিনিয়র লোক কথা বলার চেষ্টা যে করেন তা না। আমিরুল ইসলাম আমুর একটা বক্তব্য নিয়ে আমি টকশোতে 3 জায়গায় কথা বলেছিলাম। আমিরুল ইসলাম আমু কিন্তু নির্বাচনে 24 নির্বাচন 6 মাস আগে একটা কথা বলার চেষ্টা করছিল যে একটা আলোচনা হোক জাতিসংঘের মুক্তমুখের। হ্যাঁ, পরে কিন্তু আপনি নিশ্চয়ই খেয়াল করবেন, পত্রিকায় এসছে এটা, জুনিয়রদের যে আমিরুল ইসলাম আমু থ্রেটেন্ড হয়েছেন এবাদুল কাদের হাসান মাহমুদেরকে দিয়ে যায় কেন আমু সাহেব কথা বলে। মানে শেখ হাসিনা প্র্যাকটিক্যালি আর কোনো রাজনৈতিক পরামর্শ যেটা বলে, রাজনীতি যে শুধু একার বিষয় না, রাজনীতি একটা কালেকটিভ বিষয়, সম্মিলিত বিষয়। এইটার থেকে শেখ হাসিনা শেখ হাসিনাকেও এরা বিচ্ছিন্ন করে ফেলছে, শেখ হাসিনাও বিচ্ছিন্ন হয়ে গেছেন দলের। আমরা অনেকবার বলেছি দলের যেই লোকগুলি, শেখ হাসিনাই বলছেন, আমি টকশোতে বলেছি কথা, শেখ হাসিনাই বলছেন যে আমার লোকগুলি গরিব, ভোটের সময় নেতারা গিয়ে হাত পা ধরে ভোট করে, ওইটুকুই ওদের চাওয়া, ওইটুকুই পাওয়া। কিন্তু এরপরে উনি এমন কাম করলেন যে নেতাদের ভোটারদের কাছে যেতে হয় না, বরঞ্চ আওয়ামী লীগের ভোটাররা এমপিদের কাছে গেলে কয় আমি কি তোমাদের কারণে এমপি হয়েছে নাকি, আমাকে শেখ হাসিনা মানে যাও। এই কথা আমি টকশোর মধ্যে বলেছি এবং এটাই বাস্তবতা। ফলে শেখ হাসিনা দলগতভাবে পুরাপুরি বিচ্ছিন্ন হয়ে গিয়ে একটা সিন্ডিকেট, এটা লুটেরা সিন্ডিকেট বলেন, এর সঙ্গে সেনাবাহিনীর জেনারেল ছিল, এর সঙ্গে আপনার পুলিশের প্রধানরা ছিল, ব্যবসায়ীরা ছিল, কথা বলছি না, এই সিন্ডিকেটের কাছে শেখ হাসিনা নিজেকে আত্মসমর্পণ করছেন। আপনি কোন জেনারেলের কথা বলছেন? আমি নাম বলছি না, ওই সময় যারা ছিল অল অফ দ্যাম শেখ হাসিনাকে তারা এমনভাবে গ্রাফস করছে, আপনি খেয়াল করবেন। আওয়ামী লীগ একটা পুরনো পার্টি, আমি এই কথা বলেছি। আওয়ামী লীগের কি মেজর ইব্রাহিমটা নমিনেশন দেওয়ার দরকার হয় নাকি? আওয়ামী লীগের কি ওই যে বরিশাল ঝালকাঠির কি নাম যেন, শাহজাহান ওমর, জি। আমি বলছি যে এটা তো আওয়ামী লীগ জঘন্যতম কাজ করলো, এবং এখন আর আওয়ামী লীগের বলার জায়গা থাকলো না যে মিলিটারির তৈরি পার্টি, ক্যান্টনমেন্ট থেকে জন্ম, বলার জায়গা থাকলো না। আওয়ামী লীগ তার নিজের পজিশনটাকে শেষ করে দিল। তা আওয়ামী লীগ ক্ষমতার জন্য নিজের পজিশনটা এমন একটা জায়গায় নিয়ে গেছে। আপনি আরেকটা কথা বলি এখানে দেখেন, এরশাদের মতো জেনারেল যে অবৈধভাবে ক্ষমতা দখল করছে, দখল করে সে জনগণের দাবির কাছে নথি স্বীকার করে রিজাইন করছে, এবং সে রিস্ক নিচ্ছে যে আই মাইট সেন্ড টু জেল, আমাকে জেলে যেতে হতে পারে, আমার ফাঁসি হইতে পারে, আমার যাবজ্জীবন সাজা যেতে পারে। এই সাহসটুকু করছে, আমি তাকে স্যালুট করছে। শেখ হাসিনা রিজাইন করার সাহস করলেন না। কেন করলেন না? রিজাইন করলে তাই উনি জেলে যেতেন, ওনার আরও 100 লোক জেলে যেত, 200 লোক, 500 লোক জেলে যেত, দলটা তো পালা যেতে হতো না। তো যে আওয়ামী লীগ বলে আমি এই দলটার সস্তা, হ্যাঁ নেতৃত্ব দিয়েছে আওয়ামী লীগ সত্য, সেই দলটার আজকে এই পরিস্থিতির দায়ী উনি। ফলে সেই দলটা রিভাইভ করার জন্য কি হবে? এখন আওয়ামী লীগ যে বলচাল যেগুলি মারতেছে, তাই না, এটা তো নিজের ত্রুটি ঢাকার জন্য অন্যের দোষ। আপনাকে মনে হয় দল হিসাবে আওয়ামী লীগের মধ্যে কোনো দুঃখবোধ বা তাদের চেতনা জাগ্রত হয়েছে এমন কোনো বোধ কোনো নেতার মধ্যে আপনি দেখেছেন? নেই। বঙ্গবন্ধুর কিলিংটা ছিল একটা ব্রুটাল কিলিং, বাচ্চা কাচ্চা সহ কিলিং, যার কারণে বঙ্গবন্ধুর কিলিংটাকে পুঁজি করে আওয়ামী লীগ রিভাইভ করতে পারছে। বঙ্গবন্ধুর সমালোচনা ছিল অনেক, কিন্তু বাচ্চা কাচ্চা কিলিং হওয়ার কারণে আমরাও যে সমালোচনা করি নাই, খেয়াল করেন, অপরাপর রাজনীতি শুধু করি নাই, ছিল তার সমালোচনা, তার রাজনীতির, তার ক্ষমতার অসংখ্য সমালোচনা ছিল, করি নাই। কিন্তু তার ব্রুটাল কিলিংটার কারণে, তার পাশবিকভাবে যে হত্যা হয়েছিল বাচ্চা কাচ্চা সহ, এই কারণে সে সিম্পাথি, সহানুভূতি জনগণের কাছে পেয়েছিলেন। সেই সহানুভূতিটাকে পুঁজি করে শেখ হাসিনা রাজনীতিতে আওয়ামী লীগটাকে রিঅর্গানাইজ করতে পেরেছিলেন। কিন্তু সেই সহানুভূতিটার কারণে এখানটায় যে লুটপাট, যে খুন, যে গুম, এইটা জনগণ কিন্তু শেখ হাসিনাকে আর ওই সহানুভূতি দেখানোর জনগণের কাছে আর 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 ওই রকম হার্ট আছে যেন আমি মনে করি না, থাকা উচিত না। ফলে শেখ হাসিনা এখন যে কৃতকর্ম করেছেন, এর খেসারতটা আওয়ামী লীগকে দিতে হবে। আওয়ামী লীগকে যদি রিঅর্গানাইজ কেউ করতে চান, দলের কোনো লোক, তাহলে আওয়ামী লীগকে শেখ পরিবারবিহীনভাবে নতুন করে রাজনীতি চিন্তা করতে হবে। হ্যাঁ, আওয়ামী লীগের অসংখ্য সাপোর্টার আসছে। আজকে আওয়ামী লীগের অনুশোচনা নেই দেখে আওয়ামী লীগ পুরনো এটা ষড়যন্ত্র, এটা অমুক করছে, তমুক করছে, তাই না, এত টাকা এগুলো বলতেছে, নিজের ত্রুটি আড়াল করার জন্য বলতেছে। তাহলে এই যে লোকগুলি খুব সদর্পে ভেগে গেল, পলায়ন করলো, এবং পলায়ন করার পর গাথা প্রকাশ করতেছে যে আমি কীভাবে পালিয়েছি। এই রাজনীতির সস্তা ওই আওয়ামী লীগ পুনরায় বাংলাদেশ রাজনীতিতে রিভাইভ করবে, এটা মনে করি না। হ্যাঁ, তবে যেহেতু সাপোর্টার আছে, যেহেতু এই সরকার
বর্তমান সরকার কিছু কিছু কার্ড তুলে দিচ্ছে। শেখ হাসিনাকে ফাইট করতে গিয়ে বর্তমান সরকার মুক্তিযুদ্ধকে ফাইট করছে, ইভেন কি বঙ্গবন্ধুকে ফাইট করছে। আপনি খেয়াল করবেন এই সরকারের কাজ নামটাম পরিবর্তন করে সরকারের কাজ না, কিন্তু এটাকে প্রধান কাজ সংস্কার নিয়েছে। এবং মুক্তিযুদ্ধের প্রতিপক্ষ হিসেবে কখনো কখনো দাঁড় হচ্ছে এরকম মনে হচ্ছে জনগণের কাছে। সেই জায়গাটায় আওয়ামী লীগ ধরতে পারে যদি আওয়ামী লীগ নিজেরা রিঅর্গানাইজ হয়। আর যদি ওই পুরনো ওই কথা, ওই যে বঙ্গবন্ধুর সময় তারা ষড়যন্ত্র মারছে, ওই কথা করে আওয়ামী লীগের কোনো লাভ হয় এটা মনে করি না আমি। আপনি তো নিজে মুক্তিযুদ্ধ করেছেন, 90-এর গণ আন্দোলনে একদম মাঠে কাজ করেছেন, 24-এর গণ অভ্যুত্থান আপনি দেখেছেন। মুক্তিযুদ্ধের আমাদের যে চাওয়াগুলি ছিল সেগুলো আর পরবর্তীতে আওয়ামী লীগ পূরণ করেনি। 90-এর যে চাওয়াগুলি ছিল সেই চাওয়াগুলিও পরবর্তীতে পূরণ হয়নি। আপনার কাছে কি মনে হয়, মানে 10 মাস তো হয়ে গেল অভ্যুত্থানের পর, এখন যেই প্রেক্ষাপটে দেশ এগিয়ে যাচ্ছে তাতে কি মনে হচ্ছে যে আবারও আমরা একই পরিণতির দিকে যাচ্ছি? যে গণ আকাঙ্ক্ষা ছিল, যে দাবিগুলো ছিল, সেগুলো কি পূরণ হচ্ছে বলে আপনার মনে একটা হচ্ছে? প্রথম বিষয় হচ্ছে যে একটা হচ্ছে যে এই যে রাষ্ট্রটা স্বাধীনতোত্তর বাংলাদেশ, এই যে বাংলাদেশ আজকে 55 বছর, হ্যাঁ প্রায় ওইরকমই তো প্রায়, হ্যাঁ এই দেশটাকে বিভক্ত করে ব্রিটিশদের যে ডিভাইড অ্যান্ড রুল পলিসিগুলো যে শাসন করেছিল তাদের শাসন দীর্ঘায়িত করার জন্য এই দেশটা আমরা এইখানটায় এই যে বিভক্ত করে শাসন করার যে প্রক্রিয়া নিয়েছি এইটাকে মিনিমাইজ করতে হবে। ফার্স্ট দায়িত্ব হচ্ছে এইটা। বর্তমান সরকার ইউনূস সাহেব ওনার রাজনৈতিক ভাবাদর্শ থাকলে উনি করতে পারতেন। আমার কাছে মনে হয় না কোনো রাজনৈতিক ভাবাদর্শ আছে, নেই। যেহেতু নেই, তাহলে এখানটা সবসময় প্রতিপক্ষকে দমন করার একটা প্রচেষ্টা আছে। প্রতিপক্ষকে সুযোগ পাইছে, এখন স্টিম রোল চালিয়ে দাও। এই নীতির থেকে যদি সরে না আসতে পারে বাংলাদেশ, তাই না, বাংলাদেশ তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবে না। অতীতে যেমন পারেনি, এখনও পারবে না। এই জন্য বাংলাদেশে আসলে সত্যিকার অর্থেই বর্তমান সময়ে প্রথম দরকার হচ্ছে আইনের শাসন নিশ্চিত করা। এই যে আপনি খেয়াল করবেন, আমি খেয়াল করি ডক্টর ইউনূস সাহেবের এই যে বাইরে সাক্ষাৎকার, 8-9 মাস পরে 32 নতুন করে বুলডোজারে ভাঙ্গা হলো। এটা ওই যোগী আদিত্যনাথের বুলডোজার যে প্রোগ্রাম, আমি ওটার সঙ্গে মিলাই বলি আর কি, যে যোগীর অনুসারে এখানটাও যোগী আছে অনেক। এই যোগীটা বুলডোজার নিয়ে ভাঙলো। ইউনূস সাহেব বললেন কি ওইখানটায়, কেন এটা ওই সময় পুলিশ নিষ্ক্রিয় ছিল, করতে পারেনি। ইউনূস সাহেব আপনাকে বলতে চাই আমি, তাই না, আপনি গোটা বিশ্বে পরিচিত লোক, কিছু সময়ের জন্য মানুষকে বিভ্রান্ত করা যায়, সবসময় করা যায় না, এটা আপনি জানেন ভালো করি। তো কেন ওই কথাটা বললেন? আপনার অক্ষমতা আপনি অক্ষমতা স্বীকার করুন যে আমি পারি নাই, আমি ফেল করছি। এই যে গভর্নমেন্ট আপনি দেখবেন, তাই না, এই যে আমাদের সাহেব কি যেন কয়, আমাদের হামিদ সাহেব, উনি প্রকাশ্যে দিবালোকে, ইট নেভার স্লিপস, আমাদের এয়ারপোর্টটা ঢাকা এয়ারপোর্ট কখনো ঘুমায় না, প্রকাশ্যে দিবালোকে উনি চলে গেলেন এখানটায়। হোম মিনিস্টার কয় উনি দেখতে গেছেন কীভাবে যায় ইমিগ্রেশন, আমি তো যাই না অনেকদিন ধরে, কত মজার কথা, খামাখা পুলিশের উপরে সাসপেন্ড করলেন। আমি এগুলোকে বদমাইশি বলি, সিম্পলি বদমাইশি। অন্য কোনো প্লট ছিল যার কারণে ওনারা এগুলি করছেন। উনি গেছেন বীরের মতো, আসলেনও বীরের মতো। তাহলে কেন এগুলি করলেন? তা সরকারের পক্ষ থেকে বিভিন্ন বিষয়ে আপনি অসংখ্য কথা বলা যাবে। আজকে তো সরকার তো জনগণের কিনা, জনগণের মধ্যেই প্রশ্ন আসছে যে সরকারটা গ্রামীণ ব্যাংকের সরকার, আপনি বলছে তাই, আপনি দেখেন কতগুলি সিদ্ধান্ত নিয়েছে। তাহলে এই জায়গার থেকে দাঁড়িয়ে আপনি কিভাবে এই জনগণের সামগ্রিক এই সংকটটাকে অ্যাড্রেস করার, তো আমি তো মনে করি না বর্তমান সরকার এটা করতে পারবে। ইভেন একটা ক্রেডিবল ভোট, যে ভোটে সবার অংশগ্রহণ হবে, সেই গাছ না আপনার চেষ্টা করছে তো ভোট করার, ও দলের লোক নেই তো ভোট করতে যাইতো না। বাংলাদেশের লোক এই ক্ষেত্রে খুব পরিষ্কার বুঝে যে ভোট যদি সেরকম না হয়, দরকার কেন ভোট দিতে দেওয়ার। আমি নিজের খেয়ে মনের মোষ তাড়ানোর জন্য আমরা তাড়াইতে চাই, কিন্তু পাবলিক চায় না, যার প্রমাণ হচ্ছে শেখ হাসিনার ভোটগুলি পাবলিক যাইতো না। ভোট নিয়ে কি মনে হচ্ছে একটু আশঙ্কা কেটেছে তারেক জিয়ার সাথে, তারেক রহমানের সাথে বৈঠক? আমার মোটেই মনে হয় না ভোট নিয়ে আশঙ্কা কেটেছে। কেন মনে হচ্ছে? না এই কারণে, বিষয়টা হচ্ছে যে সরকারের তো একটা, আপনি যে ভোটটা করবেন, ভোট করার জন্য একটা ট্র্যাকে তুলে দেওয়া ভোটটা, হ্যাঁ, তো সেটা ট্র্যাকে তুলে দেওয়ার কী বিষয় আছে, যে একটা হচ্ছে যে নির্বাচনটা যে হবে, এই কারণে সংস্কারের যে কাঠামো যেগুলি আপনি করতেছেন, আপনার এখন কি বিষয় আপনাকে সংস্কার করতে হবে, প্রায়োরিটিটা কী? গোটা রাষ্ট্র সংস্কার তো না, সংস্কার তো এটা তো আপনি এই যে একটা রং মেসেজ দিচ্ছেন, তাই না, এই সংবিধানের মূল কারণ সংস্কারের পথে অন্তরায়, মানে এই সংবিধানের কারণেই ফ্যাসিজম হচ্ছে না, সংবিধানের কারণে ফ্যাসিজম হয় না পৃথিবীতে। এই যে ওয়াটারগেট কেলেঙ্কারি আমেরিকার, ওই সংবিধানে লেখা ছিল ওয়াটারগেট কেলেঙ্কারি যে করা যাবে, নিক্সন যেটা করছিল লেখা ছিল না। এখান থেকে লেখা ছিল নাকি বঙ্গবন্ধুকে যে তুমি একদল করো, লেখা ছিল না। এখান থেকে শেখ হাসিনা লেখা ছিল যে তুমি ক্যাটার গভর্নমেন্ট বাদ দাও, লেখা ছিল না। তাহলে এটা একটা রোগ, অসুখ, এই স্বেচ্ছাচারিতা, স্বৈরাচার, একনায়কত্ব, এটা অসুখ। এই অসুখে যে আক্রান্ত হয় ক্রমান্বয়ে তাকে ওই জায়গায় টেনে নিয়ে যায়। তাহলে আজকে এই জায়গায় সরকারের পক্ষ থেকে যে বয়ানগুলি দেওয়া হয়েছে, তাই না, এই বয়ানগুলি কারেক্ট না। যেহেতু কারেক্ট না, সেই কারণে সরকারের পক্ষে
আমার ধারণা মতে এখানে একটা ভালো একটা নির্বাচন সরকারের পক্ষে এটা করা, এটার সরকারের সদিচ্ছা আছে কিন্তু আমার সন্দেহ হয়। বলবো এইরকম সন্দেহ কেন হয়? কারণ তো এখানটা তো আপনার এই যে ট্রায়ালগুলি যে শুরু হওয়া, তাই না? আপনি দেখেন কেন সবাইকে হত্যা মামলা দিতে হবে? খালি কি হত্যাই হয়েছে দেশে? কোন একটা মামলা দিয়ে আগে ঢুকাচ্ছে। হ্যাঁ, তো ঢুকাচ্ছে, এখন বাকি মামলা তো 9 মাস হয়ে গেল। তো ওয়াই ইউ আর নট আইডেন্টিফাইং দি কেসেস ম্যান টু ম্যান? সবাই কেন একই মামলায়? আপনি সাংবাদিক থেকে শুরু করে আপনি সবাইকে একই মামলা দিচ্ছেন। এই মামলার গ্রহণযোগ্যতা কি পাবলিক দুদিন পরে বুঝবে না? পাবলিক শেখ হাসিনা যে কাজ করে এখানটায় এত সুনাম কুড়াইছে শেখ হাসিনা, আপনি তো একই কাজ করে সুনাম কুড়াচ্ছেন রে ভাই। নতুন কাজ তো করছেন না, একই কাজ, এপিট ওপিট। তাহলে এইভাবে করে একটা দেশের তো মঙ্গল করার তো কোনো রাস্তা তৈরি করতে পারবেন না। ফলে এটাকে রিভাইজ করা উচিত, বর্তমান সরকারের আলোচনা করা উচিত। আজকে এখানটায় যে যে ডিভিশন, জনমনের যে বিভক্তি, সেই বিভক্তিটাকে নিরসন করার প্রধান দায়িত্ব কী কী করণীয় উচিত। যদি সেটা করতে পারি, হ্যাঁ আমার তো সাজা দিতে হবে। ইয়েস, আওয়ামী লীগের লোক যারা বদমাশি করছে, আওয়ামী লীগের লোকের বাইরে, তাই সাজা দিতে হবে, মাস সাজা দিতে হবে। কিন্তু অ্যাজ এ হোল যে লোকটা আওয়ামী লীগের জন্য ভোট করছে, ভোট দিচ্ছে, যে লোকটা গ্রামের কৃষক, সেই লোকটাকে ডিপ্রাইভ হবে নাকি? সেই লোকটাকে যুগের পর যুগ সমাজ থেকে বিচ্ছিন্ন হবে নাকি? আমি কথাটা বলছি এই কারণে, আমি এক জায়গায় গেছি, এই প্রথম আমি একটা পোস্টার দিচ্ছি আর কি, পোস্টার, কিছু দাবি দেওয়া নেই। তো আমি একটা এলাকায় গেছি, সেখানে সাধারণ কিছু লোক আমাকে কেউ চিনে ছিলাম, তো সালাম দিতে আসছে। তো সালাম দিতে আসছে, এরপরে আমি তো সালাম টালাম নিয়ে আমি হাইটে আসতেছি। একটা ইয়ং ছেলে আইসা ওই বাজার উঠে, আমার বাড়ি থেকে 20 কিলোমিটার 15-20 কিলোমিটার দূরে, আসসালামু আলাইকুম, আপনাকে ভালোবাসি নেতা, আপনি এই সেই, আপনি আওয়ামী লীগের লোকদের শুনেছেন? তো তুমি তোমার পরিচয় কী রে ভাই? আমি ছাত্রদলের সভাপতি। কোথাকার সভাপতি? ইউনিয়ন। আমি ইউনিয়ন, আবার ছাত্রদল কী আবার ইউনিয়ন? পড়ো তুমি? আগে পড়তো আমি, তাই তো ছাত্রদল কী আবার? দেখেন আমি কেন মিশছি, কেন ওখানটায় গেছি, কথা বলছি, বুঝছেন না? ওটা নিয়ে তাদের এই 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 যে অবস্থাটা তৈরি করতেছি, এটা তো কখনোই একটা সমাজ, হেলদি সমাজের জন্য ভালো না, মঙ্গল না। আপনি যে একটু আগে বলছিলেন যে স্বেচ্ছাচারিতা একটা অসুখ, বিএনপি কি সেই অসুখে আক্রান্ত হয়েছে বা হতে যাচ্ছে বলে আশঙ্কা করছেন? ওই যে এখনো হয় নাই, তবে ওই যে কয় না, মানুষ দেখে শেখে, পড়ে শিখে, ঠেকে শেখে। বিএনপি ঠেকে শিখলে ভালো, যদি না শিখে তাহলে কিন্তু গেল। এটা বিএনপির নিচের দিকে আচরণ, কোনো আচরণ আপনি দেখবেন ইতিমধ্যে প্রায় আমার ধারণার মধ্যে 60 জনের উপর লোক নিজেরা মারামারি করে মারা গেছে, দলগত মারামারি করছে। বিএনপি যদি এগুলির ক্ষেত্রে যদি সতর্ক না হয়, সমালোচনা সহ্য করার যদি মানসিকতা তৈরি না হয়, তাই না, তাহলে এই বাংলাদেশে তো প্র্যাকটিক্যালি একটা নতুন ফোর্সের আমরা আকাঙ্ক্ষা করতেছিলাম, একটা নতুন দলও হলো, কিন্তু সেই দল তো সে আকাঙ্ক্ষা পূর্ণ করতে পারছে না। কারণ সেই দলের এই যারা হলো এনসিপির কথা বলছে না, জনগণ মনে হয় ঠিক আছে একটা হচ্ছে দল হোক, নতুন আকাঙ্ক্ষা ধারণ করুক, কিন্তু এটা ধারণ করতে পারলো না। তো এই যে পারলো না, এই কারণে এখানটায় একটা সংকট, রাজনৈতিক সংকট কিন্তু দিন দিন ঘনীভূত হচ্ছে। বিএনপি কি সেই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা ধারণ করতে পারবে? মানে আমি যদি তর্ক বিতর্কের বাইরে যেই ধরে নেই যে সামনে নির্বাচনে তো বিএনপিরও কোনো বিরোধী দল সেভাবে নেই, শক্ত প্রতিদ্বন্দ্বী নেই, আওয়ামী লীগেরও যেমনটা ছিল, মানে এটা কি কোনো খারাপ সংকেত দেয় নাকি? এটা শুনেন, এটা বাংলাদেশের যদি প্র্যাকটিক্যালি মানে এখানটায় একটা ভালো নির্বাচন যদি না হয়, জি, ভালো নির্বাচন যদি হয়, আমার ধারণা সেই ক্ষেত্রে আপনি দল বলেন, কিছু পার্সোনালিটি বলেন, তাই না, নির্বাচনে অনেকেই জিতবে, এটা আমি মনে করি। কারণ আমাদের সমাজটাতে না ওইভাবে আর একচেটিয়া হবে, হ্যাঁ কাউকে দিয়ে গোটা সিট দিয়ে, এটা মনে করি না আমি। পাবলিকের এই শিক্ষাটা হয়েছে। ফলে যদি একটা ভালো নির্বাচন হয়, সেই নির্বাচনের মধ্যে যে সরকারি, বিএনপি যেই সরকারই আসুন না কেন, সেই সরকার অবশ্যই তার গুণগত পরিবর্তন তার মধ্যেও হবে, আমার করতেও হবে এটা। কারণ আমাদের পাঁচটা এই যে নিকটবর্তী যেটা গেল, এটা কিন্তু খুব ভয়াবহ, কিন্তু খুব ভয়াবহ। ফলে আমি আশা করছি যেটা সেটা হচ্ছে একটা ভালো নির্বাচন। সেই ভালো নির্বাচন করার জন্য যে ফাউন্ডেশনটা, এই ফাউন্ডেশনটা তৈরি করা দরকার এই সরকারের, এবং যে ফাউন্ডেশনটা আর কেউ নষ্ট করতে পারবে না। জনমনে এই বিশ্বাসটা অর্জন করতে হবে, জনমন অর্জন করবে যে না, যাই হোক না কেন আমি আবার ভোটের মাধ্যমে এই সরকার পরিবর্তন করতে পারবো। বিগত সময় এটা ছিল না। বিগত সময় ছিল ভোটের মাধ্যমে যে একবার আসবে সে আর ক্ষমতা ছাড়বে না, এটাই ছিল। যদিও এখানটায় লগি বৈঠার আন্দোলন হয়েছে, ক্ষমতা লোট করা হয়েছে, তারপর কিন্তু বেসিক্যালি ওই জায়গাটাই ছিল। ফলে এইটা হলেই কিন্তু আমার ধারণা বিএনপির মধ্যেও একটা গুণগত পরিবর্তন হবে। কারণ তারা তো কম সাফার করেন নাই, নেতারা দেখলেন তো কেস, মামলা, জেল, যখন তখন গ্রেপ্তার, তাই না। এটা ফলে এটার পরেও যদি হুঁশ না হয়, তাহলে আমি বলবো এরপরেই জাতির হুঁশ হওয়ার কোনো জায়গা থাকবে না, এবং এটা জাতির জন্য দুর্ভাগ্য হবে। ফলে আমি আশা করছি ভালোটাই। অবশ্যই ভোটের পরে বাংলাদেশের যে সরকারটাই ক্ষমতা আসবে না কেন,
সেই সরকারটা জনকল্যাণে নিজেদেরকে উৎসর্গ করবে এবং অতীতের মতো শুধুমাত্র এই যে মানে ক্ষমতাকে পাকাপোক্ত করার রাস্তা তৈরি করে না অথবা নিজে অর্থবিত্তের মালিক হওয়া না, এটা করবে না আমি বিশ্বাস করি। আপনি কি সামনে নির্বাচনে অংশ নেবেন কিনা? অবশ্যই আমরা দলগতভাবে, আপনি জানেন আমাদের আমরা মামলা করে শেষ পর্যন্ত, আমরা তো প্রথম তো নির্বাচন কমিশন আমাদের নিবন্ধন দেয়নি, পরে মামলা করে, তাও দিল কখন মামলা করে, মামলা রায় দিচ্ছিল না, দিল কখন যখন নাজমুল হুদারে যখন একটা ক্লজে ছিল আর কি, এমপি থাকলে সে ইতে, তারপরে আমাদের কেসটা রায় হয়, আমরা পেয়েছি নিবন্ধন। আমাদের মার্কা হলো মোটর কার, মার্কা তো নেই ভালো বুঝছেন না, মোটর কার। তাহলে অবশ্যই আমরা দলগতভাবে আমরা নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছি, আমরা নির্বাচন করবো অবশ্যই। আচ্ছা, ঐকমত্য কমিশনে তো যাওয়া হচ্ছে, কি ধরনের সেখানে রাজনৈতিক দলগুলোর সাথে কেমন মনে হচ্ছে আপনাদের যারা সেখানে রয়েছেন কথাবার্তা বলছেন? একটা বিষয় হচ্ছে যে শোনেন, বিষয় হচ্ছে যে বাংলাদেশে এখানটায় অসংখ্য দল নতুন হয়েছে এবং আন্দোলনের ছিল, আমি তাদেরকে সেলিউট করে, তার আন্দোলনে ছিল। অনেকগুলি পুরনো দল আছে, তারাও আন্দোলনে ছিল এবং সবার থাকার মাত্রাটা একই রকম ছিল না, একই রকমভাবে না। ঐকমত্য কমিশনে এখানটায় বিতর্ক হচ্ছে, এখানটায় বিভিন্ন মতপথ আছে। রাজনীতি বহু মতপথের বিষয়, বহু মতপথের বিষয় থেকেই মৌলিক জায়গায় ঐক্যমত থাকবে আমাদের। তো মৌলিক জায়গায় ঐক্যমত রেখেই আপনি সংস্কারটা হবে। সেই সংস্কার যেমন ইতিমধ্যে আপনি জানেন যে একটা নিউজ পত্রিকা এসেছে, আমাদের পার্টির ডিমান্ড আগের থেকে ছিল দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ। এটা তো মনে হয় বেশিরভাগই একমত হ্যাঁ, হয়েছে, বেশি একমত হয়েছে এরকম। তারপরে পাওয়ার ফাংশন কী হবে এগুলো নিয়ে আলোচনা হচ্ছে। আমার ধারণা এখানটায় বেসিক মৌলিক জায়গায় ঐক্যমত হয়ে যাবে। আচ্ছা, যদি ঐক্যমত হয়ে যায় তাহলে এটা দেশের জন্য মঙ্গল হবে। আর যে জায়গায় ঐক্যমত হবে না, এটা তো ডেমোক্রেসিতে এই রাইট তো আছে আপনার, তাই না? ফলে এটাতে বর্তমানে এই সংস্কার কমিশনের মানে অখুশি হওয়ার কোনো বিষয় নেই, মানলো না এটা, তাই না? এটা হইতেই পারে। বাকিটা চলার পথে ন্যাচারালি পার্লামেন্ট আছে, আরও ঐক্যমত তৈরি হবে, সবাই তার প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা দিয়ে এটা বুঝবে। আর নতুন দল যেগুলি আছে এমনি প্র্যাকটিক্যালি রাজনীতি কিন্তু দুটো জায়গা, এটা থিওরিটিক্যাল জায়গা আর এটা প্র্যাকটিক্যাল জায়গা। থিওরিটিক্যাল জায়গা বহুত জ্ঞানী ব্যক্তি, বাটন রাসলেও ভোট করছিল, নোবেল লরিয়েট বাটন রাস, বুঝলি না, দামানত থাকে না ইংল্যান্ডের মতো জায়গায়। আবার সেই ইংল্যান্ডের মতো জায়গায় আবার দেখেন জন মেজর ক্লাস 7, 8 পাস, তাই না, লোক PM প্রধানমন্ত্রী হয়েছিল। তো রাজনীতি অলওয়েজ এটাকে নির্দিষ্টভাবে বলা যাবে না, তাই না, যে রাজনীতির কোন কাজটা কীভাবে কত মঙ্গলজনক। তবে আমরা একটু বিষয় বলতে চাই, সেটা হচ্ছে যে বাংলাদেশে আমরা যে সংকটে ভুগতেছি, 18 কোটি দেশের লোক বাংলাদেশ, আমরা যারা নিজেদেরকে দলের কর্ণধার বা নেতা, ছোটো হোক বড় হোক, আমাদের সবারই পারস্পরিক রেসপেক্ট শ্রদ্ধা যদি থাকে, আওয়ামী লীগ যেমন ওদের আসে নাকি কোনো দল, আমি তো তাই মনে করতো, বা আমরাই তো সব। তো ওইরকম যদি বিএনপি মনে না করে তাহলে আমার ধারণা এই দেশটার মৌলিক পরিবর্তন, এই যে আন্দোলন এবং এই যে অভ্যুত্থানের পর পরিবর্তন এবং নির্বাচনের মধ্য দিয়ে একটা গুণগত পরিবর্তন হবে। কারণ আমরা কিন্তু অনেক ঠেকছি এই জাতিটা, বহুত কষ্টের এই জাতি এই বাংলাদেশ, কিন্তু সেটা আমার অনেক ঠেকছি। সেই জায়গার থেকে একটা উত্তরণ ঘটবে এটা মনে করি, আমি আশা করি। খুব সংক্ষেপে শেষ একটা ব্যাপার জানতে চাচ্ছিলাম, বাংলাদেশের বাম রাজনীতির ভবিষ্যৎ কোথায় দেখেন? একটা হচ্ছে আমরা ওইভাবে আর বাম ডান বুঝি না, বামটা প্রগতিশীলটা বাম আর কি প্র্যাকটিক্যালি। এখন বাংলাদেশে আমি মনে করি যে সবাই বাম, বিকজ তারা একটা রেজিমের বিরুদ্ধে ফাইট করে লড়াই করছে। এখানে আলাদাভাবে ওই আগে যেইভাবে বাম গোনা হতো, তাই না, এইভাবে বাম আর এক্সিস্ট করছে এটা আমি মনে করি না। আগে বাম বলতে সমাজতন্ত্রী যারা তারাই ছিল। সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পরে চীনের অর্থনৈতিক পলিসি এইভাবে নেওয়ার পরে, তাই না, ওইভাবে আর বাম বিরাজ করে না। যদিও অনেকে আমরা নিজেও বাংলাদেশ সমাজতান্ত্রিক দল আমাদের নাম, কমিউনিস্ট পার্টি আছে, বাসদ আছে, এই দলগুলি আছে, কিন্তু বাট ফিলোসফিক্যালি সমাজতন্ত্র আদর্শ হলেও কিন্তু, তাই না, জনকল্যাণের কাজটাই আমরা করতে চাই। ফলে এইখানটায় কিন্তু বেসিক্যালি হ্যাঁ মৌলিক পার্থক্য আছে। যেমন অনেকগুলি আপনি জানেন যে আমাদের সামনে প্রোগ্রাম আছে একটা, এই যে আমাদের বন্দর, তারপরে কি যেন কয় দেওয়ার জন্য ওই করিডোর, এগুলো নিয়ে আমাদের প্রোগ্রাম আছে। আমরা সহ অপরাপর দলগুলি কমিউনিস্ট পার্টির বাসা প্রোগ্রাম যাচ্ছে, এটা প্রোগ্রাম করতেছি। আমরা জনগণের পক্ষেই কথা বলছি, এই কারণে আমাদেরকে বাম বলে অভিধা বা আমাদেরকে বলে আর কি, হ্যাঁ। কিন্তু ওই ফর্মে আর আগে যে ফর্মে বিপ্লব সামাজিক বিপ্লব, তাই না, অথবা সংগ্রাম করবো, বৈজ্ঞানিক সমাজতন্ত্র কায়েম করবো, ওই ফর্মে আর বাম আছে এটা মনে করি না। আমরা মনে করি প্রগতিশীল গণতান্ত্রিক শক্তির একটা মোর্চা বাংলাদেশ সরকার, যেটা বাংলাদেশের গণমানুষের আকাঙ্ক্ষাটাকে ধারণ করতে পারে। জনাব নাজমুল হক প্রধান, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এতক্ষণ সময় দিলেন। আপনাকেও ধন্যবাদ, আপনি সুন্দর কোশ্চেন করছেন, আমি জানি না কি উত্তর দিতে পারছি, ধন্যবাদ আপনাকে। আজকে অনুষ্ঠানটা এখানে শেষ করতে যাচ্ছি। ধন্যবাদ দর্শক, এরই সাথে শেষ করছি আজকের মুক্তমঞ্চ অনুষ্ঠানটি। যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। শুভরাত্রি।